হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। আজকে আমরা ক্লাস 10-এর স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে উপপাদ্য নম্বর 40 বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত তা প্রমাণ করব। এই উপপাদ্যটি প্রমাণ করার আগে দুটি বিষয় খুব ভালো করে জেনে রাখা দরকার। চলো আগে সেই বিষয় দুটি জেনে নেওয়া যাক। উপপাদ্যটি বোঝার আগে যে দুটো বিষয়ে ছাত্রছাত্রীদের বিশেষ জ্ঞান থাকা প্রয়োজন তা হলো 1. স্পর্শক ও 2. সরলরেখার বাইরে অবস্থিত একটি বিন্দু থেকে সরলরেখার উপর অঙ্কিত লম্ব দূরত্বটা আসলে কি। তো প্রথমে 1 নম্বরটা বুঝি, স্পর্শক। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটি বৃত্ত নেওয়া হয়েছে। এবার একটি সরলরেখা আরেকটি বৃত্ত কি কি অবস্থায় থাকতে পারে। তো দেখো এখানে এম কেন্দ্রীয় একটি বৃত্ত যার পাশ দিয়ে একটি সরলরেখা চলে গেছে। এই সরলরেখাটি বৃত্তটিকে কোনোভাবেই কেটে যায়নি, আবার বৃত্তটির উপরেও নেই। আবার এখানে এন কেন্দ্রীয় বৃত্তের ভিতর দিয়ে চলে গেছে, অর্থাৎ সরলরেখাটি একবার বৃত্তের পরিধিকে ছেদ করেছে, আবার আরেকবার ছেদ করে বেরিয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা বলি এবি সরলরেখাটি বৃত্তটিকে ছেদ করেছে, এবং এই পি এবং কিউ যে দুটো বিন্দুতে সরলরেখাটি বৃত্তটিকে কেটে বেরিয়েছে সে দুটো বিন্দুকে আমরা বলবো ছেদবিন্দু, বা আবার এখানে এবি সরলরেখাটাকে আমরা বলি বৃত্তের ছেদক। কিন্তু ও কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরলরেখাটি বৃত্তকে স্পর্শ করে বেরিয়ে গেছে, অর্থাৎ টাচ করেছে। তো এই রকম যদি কোনো সরলরেখা একটি বৃত্তকে একটি বিন্দুতে ছুঁয়ে চলে যায় তাহলে আমরা এই সরলরেখাটাকে বলবো এই বৃত্তের স্পর্শক। তো এবি সরলরেখাটি এই বৃত্তকে স্পর্শ করেছে, অর্থাৎ টাচ করেছে বলে এবিকে আমরা ও বৃত্তের স্পর্শক বলবো, এবং এই ক্ষেত্রে যে বিন্দুতে স্পর্শ করেছে তাকে বলবো আমরা স্পর্শবিন্দু। তো নিশ্চয় বিষয়টি পরিষ্কার হয়ে গেল যে কোনটিকে স্পর্শক বলে আর কোনটিকে ছেদক বলে। এখন এখানে আরেকটি কথা বলার, যে এই যে টি বিন্দুটি হচ্ছে স্পর্শবিন্দু। তো তোমাদের মনে রাখতে হবে যে একটি বৃত্তের উপর যদি একটি বিন্দু নেওয়া হয় সেই বিন্দুতে কিন্তু একটার বেশি স্পর্শক টানা সম্ভব না, স্পর্শক একটাই হবে। এই বিন্দুতে চাইলেও তুমি দ্বিতীয় কোনো স্পর্শক টানতে পারবে না, যদি তুমি স্পর্শক টানো সেটি আবার এবি সরলরেখাই হয়ে যাবে। তুমি এই বৃত্তের উপর অনেক স্পর্শক টানতে পারবে, কিন্তু একটি বিন্দুতে একটি স্পর্শক হবে। অর্থাৎ তুমি যদি এই বিন্দুতে স্পর্শক টানো তাহলে সেই স্পর্শকটি এইভাবে ছুঁয়ে যাবে, তুমি যদি এই বিন্দুতে টানো সেই স্পর্শকটি এইভাবে ছুঁয়ে যাবে, এই বিন্দুতে টানলে স্পর্শকটি এইভাবে ছুঁয়ে যাবে, কিন্তু এই বিন্দুতে স্পর্শক টানলে আবার তুমি এবি সরলরেখাই পাবে। তো এখান থেকে আমরা কি শিখলাম, যে বৃত্তের উপর একটি বিন্দু নেওয়া হলে সেই বিন্দুতে একটি স্পর্শক টানা যায়, এবং একটি সরলরেখা ও আরেকটি বৃত্ত তিনটি অবস্থায় থাকতে পারে। একটি অবস্থা হচ্ছে স্পর্শ অবস্থায় থাকতে পারে, আরেকটি হচ্ছে ছেদ করে যেতে পারে অর্থাৎ ছেদক তৈরি হতে পারে, আরেকটি স্পর্শকও হবে না ছেদকও হবে না অর্থাৎ বৃত্তের বাইরে দিয়ে চলে যেতে পারে। তো এটি বোঝা গেল। এখন আমরা দেখব এর দ্বিতীয় শর্তটি বা দ্বিতীয় বিষয়টি। একটি সরলরেখার বাইরে যদি কোনো বিন্দু নেওয়া হয় সেই বিন্দু থেকে সরলরেখার উপর যদি আমরা লম্ব টানি তাহলে সেই লম্বটি কি হয়। তো আমি এটা মুছে দিচ্ছি দিয়ে, তো দেখো তো ধরো এখানে এবি একটি সরলরেখা বা রেখাংশ, তার উপর বাইরের থেকে আমি একটি বিন্দু নিলাম, মানে এই রেখার উপর কোনো বিন্দু নেওয়া যাবে না। তাহলে বাইরের যদি কোনো একটি বিন্দু নেই আর আমরা সেই বিন্দু থেকে লম্বটা নিই, ধরলাম বাইরের বিন্দুটি হচ্ছে পি এবং এর উপর লম্ব টানলাম পিএন। পি বিন্দু থেকে এবি এর উপর লম্ব টানলাম পিএন। এখন কথা হচ্ছে, আমি যদি এই সরলরেখার উপর এই এন বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু নেই, মনে করো বিন্দুটি এখানে নিলাম এক্স, বা এখানে নিলাম ওয়াই, বা এখানে নিলাম জেড, এবং সেই বিন্দুগুলোকে যুক্ত করি,
তো এটি একটি উপপাদ্য ছিল তোমাদের, এই ক্লাসে না, আরও ছোট ক্লাসে উপপাদ্য ছিল যে একটি বাইরের বিন্দু থেকে একটি সরলরেখার উপর যদি আমরা লম্ব টানি, তাহলে এই লম্ব দূরত্ব হচ্ছে অন্য যে কোনো বিন্দু নিয়ে যদি দূরত্ব করা হয় তাদের থেকে ছোট হবে। অর্থাৎ আমি এখানে লিখছি পি এন ছিল লম্ব এবি এর উপর। এখন তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ পিজেড সরলরেখার থেকে পি ওয়াইটি ছোট, আমি আরও কাছে নিয়ে আসলে পি এক্স আরও ছোট হয়ে গেল, এবং পিএন হচ্ছে এবি এর উপর লম্ব। আমি যদি এক্স ওয়াই বিন্দুগুলি ওই পাশে না নিয়ে এই পাশে নিতাম, তাও দেখতাম যে এই সরলরেখাগুলির থেকে পিএনটি ছোট হতো। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই পিএন সরলরেখা হবে পি এক্স এর থেকে ছোট, পিএন পি এক্স এর থেকে ছোট, আবার পি এক্স পি ওয়াই এর থেকে ছোট, এবং পি ওয়াই পি জেড এর থেকে ছোট। তো এখানকার সাহায্যে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমরা এবি সরলরেখার বাইরের একটি বিন্দু থেকে যদি এবি এর উপর লম্ব টানো, তাহলে এই লম্ব দূরত্ব হবে অন্য যে কোনো বিন্দুর দূরত্বের থেকে ছোট দূরত্ব। তো এটিকে আমরা যদি উল্টো হবেও বলতে পারি যে লম্ব দূরত্ব হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব। একটি রেখার বাইরের কোনো বিন্দু থেকে লম্ব দূরত্বই হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব। এখন এই দুটো বিষয় যদি তোমরা ভালো করে বুঝে যাও, তাহলে আমাদের এই উপপাদ্যটি প্রমাণ করা খুব সহজ হবে। তো চলো উপপাদ্যে ফিরে যাওয়া যাক। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পেরেছো স্পর্শক কি, এবং একটি সরলরেখার বাইরের কোনো বিন্দু থেকে যদি লম্ব টানা যায় তাহলে লম্বটি যে ক্ষুদ্রতম দূরত্ব হয় সেটি মনে আছে। তো এখন সেই দুটিকে কাজে লাগিয়ে আমরা এই উপপাদ্যটি প্রমাণ করব। তো যেমনটি তোমরা দেখলে যে স্পর্শক একটি বৃত্তের উপর একটি বিন্দুতে টাচ করে যায়, তো ঠিক এরকমই আমি একটি বৃত্ত অঙ্কন করেছি যে বৃত্তের কেন্দ্র ও এবং তার একটি স্পর্শক টেনেছি পি বিন্দুতে। এরকম তোমরা এঁকে নিবে। তারপর আমরা শুরু করছি। তো এই উপপাদ্যের মধ্যে কি কি দেওয়া আছে? একটি বৃত্তের উপর একটি স্পর্শক, অর্থাৎ প্রদত্ত। প্রদত্ত মানে হচ্ছে যা দেওয়া আছে। তো আমরা এখন ছবি যেরকম এঁকেছি সেই ছবি অনুযায়ী লিখব, প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি একটি স্পর্শক। হয়ে গেল। এখন তোমাদের প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে বলেছে যে ওপি সরলরেখাটি এবি সরলরেখার উপর লম্ব। কারণ এখানে বলেছে যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ও স্পর্শক, এটি হচ্ছে স্পর্শক এবি এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে ওপি। কারণ এখানে এই বৃত্তের অনেক ব্যাসার্ধ আছে, আমি বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দু নিয়ে যদি যুক্ত করি তাহলে একটি ব্যাসার্ধ পাবো। তো আমি যদি শুধু বলি যে ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, তাহলে কিন্তু কথাটি মোটেই ঠিক হলো না। এই জন্য স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কথাটি বলা আছে। তো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে এখানে ওপি এবং স্পর্শক হলো এবি। তো এই ওপি আর এবি পরস্পর লম্ব, এটি প্রমাণ করতে হবে। তো লিখছি, প্রমাণ করতে হবে ওপি ব্যাসার্ধ এবি এর উপর লম্ব, অর্থাৎ ওপি লম্ব এবি। ঠিক আছে এই পর্যন্ত। এখন আমাদের এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য ছোট্ট একটু অল্প একটু অঙ্কন করতে হবে। তো কি সেই অঙ্কন? তো তোমরা এবি সরলরেখার উপর স্পর্শবিন্দু ছাড়া অন্য যে কোনো একটি বিন্দু নিয়ে নাও। মনে করলাম স্পর্শবিন্দু ছাড়া যে কোনো একটি বিন্দু আমি নিলাম এখানে কিউ, এবং ও কিউ যুক্ত করে দাও। যেমনটি আমাকে দেখছো তোমরা ঠিক তাই করবে। ও কিউ যুক্ত করে দিলাম। তো এই কথাটি আমরা এখন এখানে লিখব।
অঙ্কন। এবি এর উপর যে কোনো একটি বিন্দু কিউ নেওয়া হলো এবং ও বিন্দু সাথে কিউ বিন্দু, ও কমা কিউ বিন্দু যুক্ত করা হলো। তো বুঝতে পেরেছো তোমাদের অঙ্কন কতটুকু আছে। এখন আমরা চলে যাব আমাদের প্রমাণ্যতে, আমাদের প্রমাণে চলে যাব। তো দেখো, আমরা কিউ বিন্দুটি এবি সরলরেখার উপর নিলাম। তো এবি সরলরেখার উপর পি বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। ওই কথাটাই আমরা আগে লিখে দিই। এবি সরলরেখার উপর পি বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। তো যেহেতু বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত কিউ বিন্দুটি, তখন আমি ও কিউ যুক্ত করলে বৃত্তটিকে অবশ্যই একটি বিন্দুতে ছেদ করবে। মনে করি ও কিউ সরলরেখা বৃত্তকে আর বিন্দুতে ছেদ করে। আর বিন্দু কোনটা হলো তাহলে? ও কিউ সরলরেখা বৃত্তকে আর বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই বিন্দুটি হচ্ছে আমার আর বিন্দু, এটি বৃত্তকে ছেদ করেছে। এখন তোমরা বুঝতেই পারছো আর বিন্দুটি ও এবং কিউ এর মধ্যবর্তী একটি বিন্দু। যেহেতু আর বিন্দু ও কিউ এর মধ্যবর্তী বিন্দু, তাই আমরা বলতে পারবো ও আর সরলরেখাটি ও কিউ এর থেকে ছোট সরলরেখা। তো আমি উপরের দিক থেকে অঙ্কন পর্যন্ত মুছে দিচ্ছি প্রমাণের জন্য। দেখো, সুতরাং আমরা বলতে পারছি ও আর সরলরেখাটি ও কিউ এর থেকে ছোট হবে। সুতরাং ও আর লেস দ্যান ও কিউ। কেন হলো? পাশে কারণ লিখে দাও। যেহেতু আর বিন্দুটি ও কিউ এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, আবার দেখো ও আর হচ্ছে এই ও কেন্দ্রীয় বৃত্তের একটি ব্যাসার্ধ, আবার ওপিও ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ ও আর এর সঙ্গে আমি বলতে পারবো ওপি সমান। তো ওটা লিখে দিচ্ছি আবার, ও আর ইকুয়াল টু ওপি। কেন হলো? যে কথাটা আমি একটু আগে বললাম, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং এর আগে আমরা লিখেছিলাম ও আর লেস দ্যান ও কিউ, আমি ও আর এর পরিবর্তে এখন ওপি লিখতে পারবো। সুতরাং ওপি লেস দ্যান
ও কিউ। মজার বিষয় হচ্ছে এই জায়গাটা, যে আমরা যে দুটো বিষয় জেনে আসলাম সেই জায়গার থেকে আমরা জানি যে বাইরে একটি বিন্দু পি এবং পি থেকে এই সরলরেখার উপর একটি বিন্দু পি আর একটি বিন্দু হচ্ছে কিউ। এখন আমরা দেখতে পাচ্ছি পি বিন্দুটি কিউ বিন্দুর থেকে কাছে অবস্থিত, অর্থাৎ ওপি সরলরেখা ও কিউ সরলরেখার থেকে ছোট। এখন কিউ বিন্দুটি আমরা এবি এর উপর যে কোনো জায়গায় নিতে পারি। আমরা প্রথমেই বলেছি কিউ বিন্দুটি এই সরলরেখার উপর যে কোনো একটি বিন্দু, তো এই সরলরেখার উপর যে কোনো বিন্দু থেকেই যদি বিন্দু নিয়ে যদি তার দূরত্ব মাপা হয় ও থেকে, এবং সেই দূরত্বের থেকে যদি ওপি দূরত্ব ছোট হয়, তাহলে আমরা বলতে পারি যে ওপি সরলরেখাটি এবি এর উপর লম্ব, যেটা আমরা 2 নম্বর বিষয় থেকে জেনেছি। তো যে জিনিসটা আমরা জেনেছি সেটি আমরা এখানে স্টেটমেন্ট আকারে, বাক্যের আকারে লিখে তারপর বলবো লম্ব। যেহেতু কিউ বিন্দু এবি এর উপর যে কোনো একটি বিন্দু এবং ওপি লেস দ্যান ও কিউ, সুতরাং ওপি ও বিন্দু থেকে এবি এর ক্ষুদ্রতম দূরত্ব ওপি। আবার আমরা জানি ক্ষুদ্রতম দূরত্বই হচ্ছে লম্ব দূরত্ব, সুতরাং ওপি লম্ব এবি। এই ছিল উপপাদ্যটির প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তোমরা উপপাদ্যটি প্রমাণ করতে পারো। খুব সহজ একটি উপপাদ্য, তার সঙ্গে এই উপপাদ্যটি খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য। তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার একটি কথা বলার, যে তোমরা এতক্ষণ যেটি দেখলে সেটি হচ্ছে উপপাদ্যের প্রমাণ। শুধুমাত্র উপপাদ্যের প্রমাণ জানলেই চলবে না, সাথে এটা যে লেখা হয়েছে এটি হচ্ছে তোমাদের উপপাদ্য। উপপাদ্যের প্রমাণটা যেমন জরুরি, ঠিক ততটাই জরুরি এই উপপাদ্যটা মনে রাখা, অর্থাৎ এই লাইনটি মনে রাখা। কারণ এই লাইনটি বা এই উপপাদ্যটি অন্য উপপাদ্য প্রমাণ করার জন্য তোমাদের কাজে লাগবে। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে নতুন আরেকটি সমস্যা নিয়ে।